আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। হামের সংক্রমণ ও চিকিৎসার সর্বশেষ খবর জানতে যাচ্ছি বাংলাদেশ শিশু হাসপাতালে সহকর্মী খান আলামিনের কাছে। আলামিন, হামে আক্রান্তদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? তামান্না, সালাউদ্দিনের রিপোর্টে আমরা যেটি শুনছিলাম যে প্রতিনিয়ত হামে আক্রান্ত রোগীর সংখ্যাটা কমে আসছে, ভর্তির সংখ্যাটা কমে আসছে। সেই ধারাবাহিকতা আজকেও আমরা দেখছি বাংলাদেশ শিশু হাসপাতালে। এখানে নতুন রোগী অর্থাৎ গতকালের পর নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন এবং এই মুহূর্তে ভর্তি আছে 111 জন শিশু। সবাই আসলে শিশুই, কারো বয়স হচ্ছে 6, কারো হয়তো 7-8 বছর পর্যন্ত, এমন বাস্তবতা আমরা ওয়ার্ডগুলোতে দেখেছি। আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারাও কিছুটা আশা প্রকাশ করছেন যে শুরুর দিকে অর্থাৎ গত মাসে যে চাপটি তারা মোকাবেলা করেছেন সেই চাপটি এখন তাদের মোকাবেলা করতে হচ্ছে না এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা আসলে বিষয়টির সাথে কিছুটা খাপ খাইয়ে নিতে পেরেছেন এবং চিকিৎসা ব্যবস্থাটিও ক্রমান্বয়ে আরও উন্নততর হচ্ছে। সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যেহেতু সারা বাংলাদেশের টিকাদান কর্মসূচিটি এই প্রাদুর্ভাবের মধ্যে জোরদার করা হয়েছিল, যার প্রভাবটা পড়তে শুরু করেছে এরই মধ্যে এবং এই মাসের মধ্যে হয়তো এই হামের যে প্রাদুর্ভাব সেটি অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে বলে তারা আশা প্রকাশ করছেন। যদিও আমরা দেখছি এখনও অনেক যারা বিশেষ করে বেডের মধ্যে রয়েছে তাদের কারো কারো অবস্থা এখনও আশঙ্কাজনক। একজন মায়ের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে সাভার থেকে নিয়ে এসেছেন 1 সপ্তাহ হলো এবং আসার পর থেকে এখন পর্যন্ত তার সন্তানের উন্নতি হয়নি, তবে আসার কথা হচ্ছে তার সন্তানের অবনতিও হয়নি, এমন বাস্তবতার কথা বলেছেন। আবার কেউ কেউ বলছেন যে কিছুটা উন্নতি হয়েছে এবং ডাক্তাররা তাকে আশান্বিত করেছেন যে 2-1 দিনের মধ্যে হয়তো তার সন্তানকে এখান থেকে রিলিজ দেওয়া হবে। এমন নানান ধরনের গল্পই এই শিশু হাসপাতালের হামের যে ওয়ার্ড রয়েছে সেখানে আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি যে আইসিইউ কিংবা এইচডিইউ বিভাগগুলো রয়েছে সেখানেও অনেক গুরুতর রোগী ভর্তি রয়েছে এবং সেখানকার কেউ কেউ ভালোর দিকে আছেন, কারো কারো অবস্থা খারাপের দিকে, এমন কথা আমরা জানতে পেরেছি। তামান্না, হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানছিলাম। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে ভিড় বেড়েছে খামারে খামারে। বিশালাকার গরুর পাশাপাশি খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি জাতের বিভিন্ন পশু। পরিচর্যা নিয়ে তাই ব্যস্ত খামারিরা। শেরপুর থেকে কাকন রেজা, ময়মনসিংহ থেকে আইয়ুব আলী ও নড়াইল থেকে এম মুনির চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। চোখ ধাঁধানো বিশালাকার এই গরুটির নাম বাংলার ডন। শেরপুরের একটি এগ্রো ফার্মে চলছে এই গরুর পরিচর্যা। খাবার খাওয়ানো কিংবা তার যত্নে কমতি রাখছে না খামারি। বাংলা ডনের পাশাপাশি প্রস্তুত হচ্ছে আর 2টি বিশালাকার গরু, রাজা ও বাদশা। তাদের লালন পালনেও ব্যস্ত খামারিরা। নিয়মিত খাওয়ানো হচ্ছে খৈল, ভুসি, খড়সহ বিভিন্ন দানাদার খাদ্য। বাংলার ডন গরুটা আমাদের জানা মতে পুরো শেরপুরের মধ্যে সর্বোচ্চ ওজনধারী, 1300+। দূর দূরান্ত থেকে লোক দেখার জন্য ছুটে আসতেছে। তো আমার জানা মতো শেরপুরের মাঝে এরকম বড় গরু কোথাও আর দেখে নাই। খাবারের যে দাম, সেই দাম অনেক খরচ পড়ে। এবছর শেরপুরে 91,738টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, তবে চাহিদা রয়েছে 63,740টির। এদিকে 25 মণ ওজনের বাহুবলীর পরিচর্যায় ব্যস্ত নড়াইলের এক খামারি। কোরবানিকে ঘিরে প্রস্তুত করেছেন 22টি পশু। জেলা জুড়ে 45,497টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। ভালো দাম আর লাভের প্রত্যাশায় খামারিরা। কোনো বাজে খাবার খাওয়াই না, ঘাস খাওয়াই, খ্যাড় খাওয়াই, ভুসি খাওয়াই, তারপরে আপনার ভুট্টা খাওয়াই। বাহুবলী একটা গরু আছে, বড় গরু, ওটার মূল্য আছে 10 লাখ টাকা। কোরবানির জন্য 2,26,148টি পশু প্রস্তুত করা হয়েছে ময়মনসিংহে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হবে দেশের বিভিন্ন প্রান্তে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। গোখাদ্যের দাম আসলে গতবারের চেয়ে আমরা এবার বেশি দিয়ে কিনেছি। ক্রয় করে আবার এখানে রাখা যাইতে পারি, কোরবানির আগে আগে আমরা এখান থেকে নিয়ে যাই। পশু মোটাতাজাকরণে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
পশুর হাটের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, হাটে পশু কেনাবেচা কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? তামান্না, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর রাজশাহী সিটি হাট, যেটি উত্তরাঞ্চলের বড় হাটগুলোর অন্যতম। এখানে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। গতকাল থেকে নিয়মিত হাট বসেছে। এর আগে সাপ্তাহিক হাট ছিল বুধবার এবং রবিবার। গতকাল বুধবারে এখানে সাপ্তাহিক হাট হয়েছে এবং আজকে থেকে কোরবানির আগ পর্যন্ত প্রতিদিনে এখানে হাট বসার কথা বলেছে হাটের যারা ইজারাদার। তবে এই মুহূর্তে এখানে একটু কম পশু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে রাজশাহীতে আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছিল, যার জন্য এখন পর্যন্ত আমরা তেমন পশু যেভাবে এখানে পশু আমদানি হওয়ার কথা সেভাবে হয়নি। তবে এখানে এরই মধ্যে বেশ কিছু পশু এসেছে এবং আমরা ক্রেতা এবং বিক্রেতাদের যারা যে কজন রয়েছে তাদের সাথে একটু কথা বলেছি। তারা বলেছে যে বিশেষ করে ক্রেতারা তারা বলছে যে গত বছর যে কোরবানি গরু 1.5 লাখ টাকা দাম চেয়েছিল, সেই গরু এখন চাচ্ছে তারা 1,80,000 টাকা ধরে। আর বিক্রেতারা বলছে যে এর মধ্যে যে কোরবানির যারা গরু তারা এই 1 বছর ধরে অথবা তারও 2-3 বছর ধরে তারা এখানে খামারে প্রতিপালন করেছে, তারা বলেছে যে সব কিছু খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তারা গরুর যে পুষতে যে লালন পালন করতে যে খরচ সেটা তারা বেড়েছে এবং তাদের যে প্রত্যাশা যে গতবারের চেয়ে তারা একটু বাড়তি দাম পাবে। তবে ক্রেতারা যেহেতু এখানে দাম কম করছে, এ কারণেই তারা হতাশ কোরবানি গরু নিয়ে। আর আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, রাজশাহী জেলায় 26,234টি খামারে এবারে পশু লালন পালন করা হয়েছে, যেটা স্থানীয় পশু সম্পদ বিভাগ বলেছে। এবং স্থানীয় পশু সম্পদ বিভাগের তথ্য মতে 4,63,000 কোরবানির পশু এখানে প্রস্তুত রয়েছে। যদিও রাজশাহীতে চাহিদা হলো 3,71,000, উদ্বৃত্ত রয়েছে 92,000 পশু। অর্থাৎ রাজশাহী যে জেলার যে চাহিদা তার চেয়ে প্রায় 1 লাখ পশু এখানে বেশি রয়েছে। এবং সে পশুগুলো আমরা যতটুকু গতকাল থেকে দেখতে পেয়েছি যে রাজশাহীর বাইরে থেকে যারা বিশেষ পাইকারি ব্যবসায়ীরা আসছে ঢাকা, চট্টগ্রাম থেকে, তারা এখানে এসে এই পশুগুলো কিনে নিয়ে তারা চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা এসব এলাকায় তারা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। তামান্না, জানছিলাম পশুর হাটের খবর। একই জমিতে 56 জাতের ধান উৎপাদনে কৃষিতে খুলেছে এক নতুন দিগন্ত। দক্ষিণ জনপদে প্রযুক্তি নির্ভর কৃষির এমন ব্যতিক্রমী উদ্যোগ জানান দিচ্ছে নতুন সম্ভাবনার বার্তা। LSTD নামক প্রকল্পের আওতায় রাইস গার্ডেন উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে উচ্ছ্বসিত প্রযুক্তি গ্রামের প্রশিক্ষিত কৃষকরা। জলাবদ্ধতা, জলবায়ুর বিরূপ প্রভাব বিবেচনায় পটুয়াখালীর পানি, মাটি ও প্রকৃতি উপযোগী আধুনিক চাষাবাদে ব্রিজ স্যাটেলাইট প্রযুক্তি উদ্ভাবন আর ইকো ইঞ্জিনিয়ারিং কৃষকের জীবনমান পরিবর্তনে সহায়ক হবে বলে আশা কৃষি গবেষকদের। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। একই মাঠে ভিন্ন ভিন্ন ধানের সারি। পটুয়াখালীর পশুরি বুনিয়া গ্রামের এই প্রযুক্তি গ্রামের রাইস গার্ডেনে একসঙ্গে পরীক্ষণ চলছে 56 জাতের ধান উৎপাদনের সফলতা। কৃষি মন্ত্রণালয়ের LSTD প্রকল্পের আওতায় ব্রি উদ্ভাবিত ধানের জাতগুলো মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে। কোনটি লবণাক্ততা সহনশীল, কোনটি কম পানিতে বেশি ফলন, আবার কোনটি অতিরিক্ত পানিতে টিকে থাকছে। একই সঙ্গে ব্যবহার হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। এতে কৃষকের খরচ যেমন কম হচ্ছে, তেমনি বাড়ছে উৎপাদন। রাইস গার্ডেনে 56 জাতের ধান একসাথে দেখে নিজেদের জমির জন্য ভালো জাত সহজেই বেছে নিতে পারছেন কৃষকরা। নতুন জাতের 105 একটা জাতে যাও সুন্দর হয়েছে, 114 হেডা মরণ ভালো হয়েছে। ধানগুলো খুবই সুন্দর নতুন জাতের। ভালো সহযোগিতাও পাইছি, আমাকে বেশ ফলনও ভালো হয়েছে, আমাকে কোনো এবার বেশি খরচা যায় নাই। মাঠের আইলে ফুলের চাষ করে কিভাবে বন্ধু পোকা বাড়ানো যায়, কীটনাশকের ব্যবহার কমানো যায়, তারপর বায়োকোটের ইউরিয়ার মাধ্যমে কিভাবে কম ইউরিয়া সার ব্যবহার করে বেশি ফলন পাওয়া যায়, আমরা এই কার্যক্রমগুলো এখানে পরিচালনা করছি। এই প্রকল্পের মাধ্যমে গবেষণাগার থেকে মাঠ আর মাঠ থেকে সরাসরি কৃষকের হাতে পৌঁছাচ্ছে প্রযুক্তি, যা কৃষিতে টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে বলে জানান প্রকল্প পরিচালক। আমরা এই এলাকার কৃষকের মধ্যে আধুনিক জাত এবং প্রযুক্তিগুলো জনপ্রিয়করণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের জীবনযাপনের মান বৃদ্ধির জন্য, লাইভলিহুড ইনক্রিজ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় উপকূলীয় কৃষিতে টেকসই উন্নয়নের নতুন পথ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।